হ্যান্ডমেড স্কিন কেয়ার প্রোডাক্টসটাকে প্রফেশনালি এটা নিয়ে একটা ভেঞ্চার বা একটা ব্যবসার মধ্যে যাওয়ার আইডিয়াটা কোত্থেকে এলো? হ্যান্ডমেড যে প্রোডাক্টস এটা স্পেশালিটি কি? ওয়ান অন ওয়ান আমরা ক্লায়েন্টকে কিন্তু থ্রু টেক্সট পুরো আমরা গাইড করি এবং তাদের স্কিন কেয়ার জার্নিতে কিন্তু আমরা পুরোটা থাকি। মানে প্রত্যেকটা ক্লায়েন্টকে তোমরা পার্সোনালি অলমোস্ট মিট করে গাইড করো? উই ডোন্ট মিসগাইড আওয়ার ক্লায়েন্টস। এইটা কোনো কমার্শিয়াল ব্র্যান্ড কিন্তু এতটা পার্সোনাল টাচ দিতে পারে না ব্র্যান্ডে। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্টস। দিনের শেষে যখন আমরা খুব স্ট্রেস থাকি, অনেক সময় আমাদের ঘুম আসে না, এইটা লাগিয়ে শুলে কিন্তু খুব ভালো ঘুমও আসবে, আমরা রিল্যাক্সড ফিল করব। কোরিয়ান গ্লাস স্কিন নাকি? হ্যাঁ, ভীষণ ভীষণ। মানে হোয়াট ইজ আ গ্লাস স্কিন? মানে একদম পারফেক্ট? হ্যাঁ, ভীষণ প্লাম্পি, গ্লোই, হাইড্রেটেড যে স্কিন, যার ধরুন হাইপার সেনসিটিভ স্কিন। ডগে দেখবেন অনেকে রেডনেস খুব হাই একদম হয়ে থাকে। স্যালিসিলিক অ্যাসিড তো একটা অ্যাসিড, ওই স্কিনে যদি অ্যাসিড লাগায় তাহলে রেজাল্টটা কি হবে? বাঙালিদের সম্পর্কে একটা কথা খুব চালু আছে, বাঙালির ব্যবসা হয় না। তাহলে তুমি বাঙালি মেয়ে এবং সুন্দরী, এই ব্যবসাটা চালানো বা ব্যবসাটা শুরু করা থেকে আজ অবধি কি কি অসুবিধে হয়েছে বলুন? একদম শুরুতে মার্কেটে যেতাম জিনিস তুলতে, অনেক সময় মনে হয়েছে যে মহিলার সাথে খুব একটা ব্যবসা করতে কমফোর্টেবল নই। যখন মার্কেটে গিয়ে শুনি যে একটা বায়াসনেস জাস্ট বিকজ আই এম আ উমেন, তখন না ওইটা কোথাও কি একটা জেদ চেপেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে সমস্ত উঠতি বয়সের ছেলেমেয়েরা নিজেদের ব্যবসা করার চেষ্টা করছে, এরকম কাউকে একটা যদি আমার পডকাস্টে ডাকা যায়। কারণ তাদের ব্যবসা করা বা এন্টারপ্রেনারশিপ নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট। আমার নিজেরও ইচ্ছা আছে এরকম কোনো একটা প্রজেক্টের সঙ্গে জুড়ে যাওয়ার। তো সৌভাগ্যক্রমে সেই রকম একজন লোকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং তিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। তার ব্র্যান্ডটার নাম ভারী মজার, ব্র্যান্ডটার নাম মিস মেডলিন। এবং ব্যাপার হচ্ছে যে তিনি আমাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছেন, আমাদের জন্য নয়, আপনারা যারা দেখছেন তাদের জন্য। এই হচ্ছে সেই হ্যাম্পার, সেই উপহার। এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কাদের দেওয়া হবে বলুন তো? যে সমস্ত মানুষজন আমাদের আজকের এপিসোড দেখে খুব ইন্টারেস্টিং কমেন্ট করবেন, তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা বেছে নেব এবং তাদের কাছে আমরা এই হ্যাম্পার পৌঁছে দেবো। যারা এই হ্যাম্পার পাবেন তাদের কি করতে হবে? এই হ্যাম্পারের সঙ্গে একটা ছবি তুলে তাদের সোশ্যাল মিডিয়া ব্লেডে শেয়ার করতে হবে আর আমাদের দুজনকে কোলাবে নিতে হবে। তাহলে ladies and gentlemen, please welcome Miss Medlin. থ্যাংক ইউ সো মাচ স্নেহা ভট্টাচার্য। স্নেহা, কি খবর? খুব ভালো, তুমি কেমন আছো? দারুণ দারুণ দারুণ। আচ্ছা, প্রথমেই তোমার হ্যাম্পারে কি কি আছে একবার চট করে দেখি। একদম। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ। যেহেতু এখন প্রচন্ড গরম এবং আমরা অয়েলি স্কিন সবাই ফেস করছি, তো তার জন্য ফোমিং ফেস ওয়াশ। আচ্ছা, আর একটা কি আছে, এটা কি? এটা হচ্ছে ফুড ক্রিম। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্টস। দিস কন্টেন্স ম্যাগনেসিয়াম। যেহেতু ম্যাগনেসিয়াম আছে, দিনের শেষে যখন আমরা খুব স্ট্রেস থাকি, অনেক সময় আমাদের ঘুম আসে না, এইটা লাগিয়ে শুলে কিন্তু খুব ভালো ঘুমও আসবে, আমরা রিল্যাক্সড ফিল করব, অলসো আমাদের ফুড অনেক সফট এবং সাপল থাকবে। আচ্ছা, সেই সঙ্গে একটা ডিসকাউন্ট কুপন রয়েছে। তাহলে ভালো ভালো করে কমেন্ট করুন, দেখুন এবং ইন্টারেস্টিং কমেন্ট করুন, তাহলে আপনাদের কাছেও পৌঁছে যাবে এই হ্যাম্পার। বলছি যে এই যে হঠাৎ হ্যান্ডমেড স্কিন কেয়ার প্রোডাক্টসটাকে প্রফেশনালি এটা নিয়ে একটা ভেঞ্চার বা একটা ব্যবসার মধ্যে যাওয়ার আইডিয়াটা কোত্থেকে এলো? সত্যি কথা বলতে আমি ফার্স্টে একটা হবি খুঁজছিলাম। তো সেই সময় আমি শুরু করি ডিজাইনার সোপস বানানো। এবার আমার যে পরিচিত যারা আছে, অফকোর্স আমি গিফট করি, বাট দে স্টার্টেড লাইকিং ইট। না, কিন্তু সাডেনলি হঠাৎ একটা মানুষ তো ডিজাইনার সোপ বানিয়ে ফেলতে পারে না। এইটাই তো ব্যাপার, কিছু ভালো জিনিস হঠাৎ করেই হয়ে যায়। না, তুমি কি সোপ বানাতে জানতে আগে থেকে? না, আমি ওটা একদম বেসিক একটা কোর্স করে দেন আই লার্নড হাউ টু ডু ইট এন্ড দেন আই স্টার্টেড। এটা কি বাড়িতেই বানালে? একদম, এটা খুব বেসিক, এটা করাই যেতে পারে, মানে এটা অর্গানিকের মধ্যেই মোটমাট পরে করা যেতে পারে। আর ডিজাইনার সোপ কেন? এটার কোনো স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক? নরমাল সোপ তো আমরা দোকানে গেলেই পাই। ডিজাইনার মেক্স ইট স্পেশাল, ডিজাইনার মেক্স ইট সামথিং যেটা গিফটিং হিসাবে আমরা ইউজ করতাম, তো তখন ওইটা ভীষণ পপুলার হয়ে যায়। আচ্ছা, সো এটা শুরু করি এবং প্রচন্ডভাবে পপুলার হয়, বিশেষ করে যেহেতু হ্যান্ডমেড
ডিজাইনার সোপস। সো লোকেরা ইউজ করে উপকারিতা যেটা হয়, বেনিফিটসও পাচ্ছে, স্কিন ভালো হচ্ছে, অর্ডার্স আসছে। সো আমি তো এইটা ভেবে শুরু করিনি, তারপরে লাকিলি প্রচুর 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 ভালোবাসা পেতে শুরু করলাম, এবং তারপরে ক্লায়েন্টসদের আবদারে ইট বিকেম মাই প্রফেশন। তো তারা বললো যে তুমি যখন এইটা শুরু করছো তুমি আরো কিছু করো, আরো একটু দেখো, মানে আরো যদি প্রোডাক্টস ইনক্লুড করা যায়। তো তারপরে আমি এটা নিয়ে ফার্দার স্টাডি করি। লকডাউন যে সিচুয়েশনটায়, সেখানে ফর্মুলা বোটানিকা বলে একটা ইনস্টিটিউট আছে, তো সেখান থেকে আমি কোর্স করি। এবং আরো দেখুন, কোর্স করেই তো একটা জিনিস তৈরি করে তো শুরু করে দেওয়া যায় না। একটা পার্সোনাল লেভেলে নিজেরও রিসার্চ, স্টেবিলিটি, আমাদের ক্লাইমেটিক কন্ডিশন খুব চেঞ্জ হয়, সো অনেক সময় প্রোডাক্ট সেন্সিটিভ হয়ে যেতে পারে, ইজিলি ডিকে হয়ে যেতে পারে। তো প্রচুর আমাদের মেইনলি আমি একটু রিসার্চ বেসড কাজ করতে পছন্দ করি। তো সেই সব করে তারপরে আমরা মিস মেডলিন শুরু করলাম। আমি সত্যি বলবো এটা একটা মানে গডস প্ল্যান। যেটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বেটার প্ল্যান। একদম একদম। তো এই নামটা কোথা থেকে এলো? এই নামটা অ্যাকচুয়ালি আমার একটা মানে চিন্তা এরকম ছিল যে এমন একটা নাম আমি দেব যেটা ভীষণ কোয়ার্কি হবে কিন্তু ভীষণ ফেমিনিন হবে। সো মিস মেডলিন মোস্ট প্রবাবলি, যতদূর আমার নলেজ যায়, একটা ফ্রেঞ্চ অরিজিনের একটা নেম। তো সেটার মধ্যে একটা মিস্ট্রি আছে, একটা এলিগেন্স আছে, আর খুব ইজিলি আমার শুরুতে তো আমি ভেবেছিলাম যে ফিমেল ক্লায়েন্টসরা অ্যাট্রাক্টেড হবে, বাট আস্তে আস্তে কিন্তু আমাদের মেল ক্লায়েন্টসের সংখ্যাও বাড়ছে। উইথ টাইম মেলস আর অলসো ইনটু স্কিন কেয়ার, তারা অনেক সচেতন হচ্ছেন, তারাও একটু প্রেজেন্টেবল লাগতে চাচ্ছে। সো ইটস ভেরি নাইস, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট। তো সেখান থেকেই মিস মেডলিন আমরা নামটা আনলাম। ভীষণ কোয়ার্কি, আমাদের প্যাকেজিংও ভীষণ ব্রাইট অ্যান্ড এভরিথিং। এই হ্যান্ডমেড যে প্রোডাক্টস, এটা স্পেশালিটি কি? কেন লোকে কিনবে হ্যান্ডমেড প্রোডাক্টস? হ্যান্ডমেড প্রোডাক্টস লোকেরা কিনছে, সেটার একটা বড় কারণ হলো যেহেতু আমরা নিজেরা ফর্মুলেট করছি, ম্যানুফ্যাকচার করছি এবং এটা আমরা সেল করছি, তো আমরা যেটা বলছি না সেটা কিন্তু আমরা কাজে করে দেখাতে পারছি। অনেক বড় ব্র্যান্ডসরা কি করে, অনেক ক্ষেত্রে তাদের হয় নিজে ম্যানুফ্যাকচারিং থাকে না, তাদের থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট দেওয়া থাকে। তো তারা হয়তো বলছে যে এখানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, কিন্তু কতটা আছে না আছে তাদের কোনো কন্ট্রোল নেই ওই বিষয়ে। তো সেখানে আমরা যেহেতু এটা ফর্মুলেট করছি এবং ক্লায়েন্টকে ওইভাবে আমরা কনসালটেন্সি দিচ্ছি, এইটা একটা খুব বড় অ্যাসপেক্ট আমাদের বিজনেসে, যে আমরা ওয়ান অন ওয়ান আমরা ক্লায়েন্টকে কিন্তু থ্রু টেক্সট পুরো আমরা গাইড করি এবং তাদের স্কিন কেয়ার জার্নিতে কিন্তু আমরা পুরোটা থাকি। স্কিন কেয়ার জার্নিতে পুরোটা থাকো মানে ধরুন আজকে কারোর ভীষণ অ্যাকনে প্রোন স্কিন, তার অ্যাকনে হচ্ছে, এবার শুধু তার কিন্তু অ্যাকনে হচ্ছে না, তার অয়েলিনেস একটা সমস্যা, তারও ট্যান হচ্ছে আমাদের সকলের মতন, তারও পোস্ট অ্যাকনে মার্কস রয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্টিভ অ্যাকনেও আছে। এবার তার ওভারঅল মনে হতে পারে যে আমার তো পুরো একদম লাইফ শেষ। আর টিনেজার্সরা তো আমরা সকলেই জানি ভীষণ আমরা লুক কনসিয়াস, আর এখন ডিজিটাল জীবন, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতেই বেঁচে আছি। তো সেখানে ক্লায়েন্টের সাথে বসে ওয়ান অন ওয়ান প্রবলেমগুলোকে ডায়াগনোস করা, মানে আমি যদি অ্যাকনেটা যদি আগে একটু কমাতে না পারি তাহলে আমি অ্যান্টি অ্যাকনে প্রোডাক্টস দিয়ে কি লাভ? স্কিনটা যদি অ্যাকনেটা কমে সেন্সিটিভিটি লেভেল যদি একটু লো না হলো, তাহলে তো আমি অ্যান্টি পিগমেন্টেশন প্রোডাক্ট সেই স্কিনে দিলে তো আবার খারাপের দিকে যেতে পারে। তো তাকে বোঝানো যে প্লিজ বি উইথ আস, আগে আমরা আপনার সেন্সিটিভ স্কিন অ্যাকনের ওপর কাজ করব, ওইটা ঠিক হলো, তারপরে ট্যান পোস্ট অ্যাকনে যে ট্রিটমেন্ট সেগুলো করা হয়। তো এই কারণে আমরা ক্লায়েন্টের সঙ্গে সঙ্গেই চলি পুরো ইয়েতে। মানে প্রত্যেকটা ক্লায়েন্টকে তোমরা পার্সোনালি অলমোস্ট মিট করে গাইড করো? হোয়াটসঅ্যাপে থ্রু, অনলাইনে থ্রু গাইড করি, ওয়ান অন ওয়ান গাইড করি। তো তখন তারা আমার পিকচার সেন্ড করে যে দেখো এখন আমার অ্যাকনেটা অনেক বেটার হয়ে গেছে। দেখুন আমরা এটা ভীষণ ট্রান্সপারেন্ট রাখি আমাদের ক্লায়েন্টের সাথে, যে অ্যাকনে কিন্তু একটা ওপরের সিমটমস আমরা দেখি, অনেক সময় কিন্তু বা মোস্ট অফ দ্য টাইম আমাদের কিন্তু ভেতরেই কিছু সমস্যা থাকে, সেটারই কিন্তু একটা প্রতিফলন আমরা আমাদের স্কিনে দেখি। তো তাদেরকে আমরা বলি, যাদের প্রয়োজন বলি ডাক্তার দেখাও, যাতে একটু সিভিয়ার হয়ে যায়, উই ডোন্ট মিসগাইড আওয়ার ক্লায়েন্টস, বলি ডাক্তার দেখাও, ডাক্তার যিনি ওষুধপত্র যা দিচ্ছে সেটা নাও, অ্যাজ আ স্কিন কেয়ার ইউ ক্যান ইউজ দিস প্রোডাক্টস। আচ্ছা, অ্যাজ আ স্কিন কেয়ার ইউ ক্যান ইউজ, ইয়েস ইউজ দিস প্রোডাক্ট, কিন্তু ওষুধপত্র খেলে দেখবে স্কিনের রেজাল্টটা অনেক ভালো হয়। তো যাদের কিছু জিনিস আছে যেগুলো ওষুধ ছাড়া হয় না, একদম ক্লিনিক্যাল যে কেসেস গুলো সেগুলো তার ওষুধ ছাড়া হয় না, আমরা কিন্তু এই ট্রান্সপারেন্সিটা মেইনটেইন করি। সেটা তোমরা বলে দাও একদম। কারণ দেখো এটা টু ওয়ে আছে, এক হচ্ছে কি আমার খুব সেনসিটিভ স্কিন ছিল,
তো সেখানে না আমি কখনো এরকম গাইডেন্স পাইনি। যেটা হয় আমরা শপকিপারের কাছে যেতাম, ওরা এটা বলতো যে এটা ইউজ করুন, এটা ভালো, ওটা ইউজ করুন, করে করে এন্ডে কোনো ফায়দা হয়নি। তো আমার যখন এই বিজনেসে আসি, আমার একটা থাকে যে আমি অনেস্টলি বলবো ক্লায়েন্টসদেরকে। তো আমরা কিন্তু ভীষণ ট্রান্সপারেন্সি মেনটেন করি এবং সেইভাবে ক্লায়েন্টদেরকে আমরা গাইড করি। সো আমরা যেহেতু নিজেরা ফর্মুলেট করছি, নিজেরা গাইড করছি এবং ক্লায়েন্টের সাথে সাথে থাকছি, এইটা কোনো কমার্শিয়াল ব্র্যান্ড কিন্তু এতটা পার্সোনাল টাচ দিতে পারে না ব্র্যান্ডে। তো ক্লায়েন্টসরা ভীষণ অ্যাট্রাক্টেড হচ্ছে, ভীষণ স্যাটিসফাইড। অ্যাকচুয়ালি তাদের প্রবলেমগুলো শোনাটাও তো দরকার। মানে তুমি বলতে চাইছো বড় কোম্পানি বা বড় ব্র্যান্ডের বড় এন্ডোর্সমেন্ট করছেন যে সমস্ত অ্যাম্বাসেডাররা বা সেলেবসরা, তাদের বিরুদ্ধে তোমার ট্রাম্প কার্ড হচ্ছে ইওর পার্সোনাল টাচ উইথ দ্যাট। অ্যাবসলিউটলি। আর অনেক সময় কি বলুন তো, ক্লায়েন্ট না পুরো ইনফরমেশনটা পায় না। এর একটা খুব ভালো এক্সাম্পল আমি দিচ্ছি, মোস্ট অফ আওয়ার ভিউয়ার্স এর সাথে কানেক্ট করতে পারবে। এই যে স্যালিসিলিক অ্যাসিড, সবাই আমরা কি জানি স্যালিসিলিক অ্যাসিড লাগালেই অ্যাকনেটা কমে যাবে, কি হয়ে যাবে। এবার একটা কমন সেন্সে একটা জাস্ট আমি ডিসকাস করছি, যার ধরুন হাইপার সেন্সিটিভ স্কিন, ডগে দেখবেন অনেকে রেডনেস খুব হাই একদম হয়ে থাকে। স্যালিসিলিক অ্যাসিড তো একটা অ্যাসিড, ওই স্কিনে যদি অ্যাসিড লাগায় তাহলে রেজাল্টটা কি হবে? তো আরো দগদগে হয়ে যাবে, সারে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আপনি এক্ষুনি গুগল করে দেখুন, অ্যাকনের জন্য স্যালিসিলিক অ্যাসিড, অ্যাকনের জন্য স্যালিসিলিক অ্যাসিড। পোর ক্লগিং হচ্ছে, অয়েলি স্কিনের থেকে অ্যাকনে হচ্ছে, ব্ল্যাক হেডস হচ্ছে, স্যালিসিলিক অ্যাসিড ভেরি গুড। বাট ফর দোজ হাইপার সেন্সিটিভ স্কিন তার উপর যে কোনো অ্যাসিডই কিন্তু কাজ করবে না। সো এরকম কিছু মানে বিটুইন টু লাইন্স অনেক ইনফরমেশন মিসিং। সেই দিক থেকেও আমরা আমাদের একটা প্রচেষ্টা ক্লায়েন্টকে প্রপার ইনফরমেশন দেওয়া। এবার ক্লায়েন্টের চয়েস, লাস্টে ক্লায়েন্টের চয়েস। কিন্তু আমরা কিন্তু এইগুলো পুরো বুঝাই ক্লায়েন্টকে যে ব্যাপারটা আছে। বিকজ অনেকেই আসে তোমাদের স্যালিসিলিক অ্যাসিডটা দাও, আমরা তার বলি তাহলে আপনার স্কিনে কিন্তু এটা ঠিক যাবে না, উই আর সাজেস্টিং সামথিং বেটার হুইচ উইল গো ফর ইওর স্কিন। ও এটা বলো, অনেক সময় তো অনেকে এমন হতে পারে সে কনফিডেন্সে চলে গেল। দেখুন, আমার প্রোডাক্ট ইউজ করে ভুল প্রোডাক্ট ইউজ করে, সে আমার হোক কি যারই হোক, তার কোনো লাভ হবে না। একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে যাবে একটা বাডিং হ্যান্ডমেড বিজনেসের জন্য। তার থেকে এটা বেটার না আমি ন্যায্য কথা বলি, ইটস আপ টু দেম। ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। না, যেমন তুমি বললে খুব ইন্টারেস্টিং ওয়েতে, যেমন ছোটবেলায় আমি বোধহয় এখনো মোস্টলি ওই দোকানে গিয়ে দোকানদারকে বলা এবং সে একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া। হ্যাঁ, সেই রকমই এখনকার মডার্ন টাইমসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও তো ইনফ্লুয়েন্স করে বিভিন্ন প্রোডাক্টদের ক্ষেত্রে। তো সেই যে ট্রেন্ডকে পুশ করা, সেইটা কতটা ভালো যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে? দেখুন, যেমন বড় ব্র্যান্ডসদেরকে প্রমোট করছে বিগ সেলিব্রিটিস, তেমনি ইনফ্লুয়েন্সাররাও আর লাইক সেলিব্রিটিস নাওয়াডেজ। দে আর সেলিব্রিটিস। এইটা তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সো এটাও এক ধরনের বিজনেস। আমি ডিরেক্টলি কিছু প্রোস বা কনস এই ব্যাপারে যেতেই পারবো না। মানে এটাও তো ইনফ্লুয়েন্সার, তো এইটাই বিজনেস। তো তারা যে ব্র্যান্ডের সাথে ভালো কোলাবোরেশন হচ্ছে তারা সেটাকে প্রমোট করছে। কিন্তু অনেক সময় প্রমোট করছে, কিন্তু একজন মানুষ যে ওইটা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে কিনে নিচ্ছে সেটা তো সবসময় ঠিক নাই হতে পারে। এটা তো 100% তারই তো এক্সাম্পল আমি দিলাম। আর একটা এরকম ইনগ্রেডিয়েন্ট ভিটামিন সি, তুমিও হয়তো দেখেছো। সবাই ব্রাইটেনিং ভিটামিন সি, ইউজ ভিটামিন সি, কিন্তু ভিটামিন সি তো একটা অ্যাসিড। বাইরে টেম্পারেচার কত এখন কলকাতায় বা ইন্ডিয়ায়? ওরে বাবা, 38, 37, 34। সেখানে যদি কেউ একটা অ্যাসিড বেস সিরাম লাগিয়ে অফিসে চলে যায়, এভরিডে স্কিন ব্রাইট হবে, রেজাল্টটা কি হবে? আমি নর্মাল কমন সেন্সের কথা বলছি, আমি কাউকে এমন কিছু বলছি না উইচ ইউ হ্যাভ টু ডিসাইড আউট অফ দ্য বক্স, একদম নর্মাল কথা। তো সেখানে এমন অনেক ইনগ্রেডিয়েন্ট আছে নন এক্সফোলিয়েটিং কিন্তু স্কিন ব্রাইটেনিং, আমরা ওই গাইডেন্সগুলো দিই। আমাদের কাছে ভিটামিন সি আছে, কিন্তু তাকে বলি আপনার কি লাইফস্টাইল আছে স্কিনটাকে অতটা প্যাম্পার করা? উইথ ভিটামিন সি ইউ হ্যাভ টু ইউজ আ গুড ময়শ্চারাইজার, প্রপার সানস্ক্রিন, একটু যে কোনো এক্সফোলিয়েটিং জিনিস ইউজ করে, এসিতে থাকা, একটু ঠান্ডা জলে মুখ ধোয়া, এগুলো করতেই হয়। যারা মোটমাট স্কিন কেয়ার করে তারা জানে। তো যার লাইফস্টাইলে এটা স্যুট করে না, সে একটা অ্যাডভার্টিজমেন্ট দেখে ভিটামিন সি ইউজ করছে, তার ভালোর থেকে খারাপ হবে। আর তারপরে কি প্রচার হবে বলুন তো? ভিটামিন সি কাজ করে না, ওই ব্র্যান্ডের প্রোডাক্ট খারাপ। এই তো আমাদের মোটো হচ্ছে আমরা অনেস্টলি ঠিক ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরবো। নাও ইটস আপ টু ইউ whether you will believe us and go ahead
or you will make your own choice. এবার যদি কেউ ভিটামিন সি ইউজ করতেই চায়, I can't stop anyone, but it's up to me. আমি অনেস্টলি কথা বলবো। এই যে তোমার যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে তো ইনিশিয়াল কথা হলোই, কিন্তু তুমি যে ভেঞ্চারটা নেমেছো, যে অন্টারপ্রেনারশিপ, ইটস এ টাফ ফিল্ড আউট দেয়ার। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে প্রচুর অন্টারপ্রেনার শুরু করে প্রচুর হাই হোপস নিয়ে, তারপর বছর ঘোরে না, তারা মুছে যায়। কেন হয় বলে তোমার মনে হয়? You only answered the question. High hopes. আমি যদি শুরু করি যে থট প্রসেসটা নিয়ে, সেটা যদি মাঝ রাস্তায় গিয়ে একটু পপুলার হওয়ার পরে, একটু ধরো ক্লায়েন্টস পাওয়ার পরে যদি একদম ধুয়ে মুছে গিয়ে এবার আমি বিশাল কিছু করব, তাহলে আমাদের মধ্যে আর বড় ব্র্যান্ডসদের মধ্যে যারা একদম কমার্শিয়ালি কাজটা করছে ডিফারেন্স কোথায় থাকলো? আমরা এই বড় 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 হওয়ার চক্করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সময় দিচ্ছি না, ক্লায়েন্টের সাথে ওয়ান অন ওয়ান পার্সোনাল টাচ হারিয়ে ফেলছি। তোমার যদি ওরকম হুট করে বেশি অর্ডার্স আসে বা চাপ বেড়ে যায়, তোমাকে তো এমপ্লয়িজ রাখতে হবে। তুমি তো হুট করে যেই ভিশনটা নিয়ে ক্লায়েন্টরা তোমাকে পছন্দ করেছিল, তুমি নেমেছিলে, হুট করে তো ইউ কান্ট গেট ব্যাক ফ্রম দেয়ার। অলসো লোকেদের ফিনান্সিয়াল প্ল্যানিং থাকে না, হুটপাট করে লোন, বা আমাদের তো বেসিক্যালি আমাদের পুরোটাই অনলাইন বিজনেস। উই হ্যাভ আওয়ার ওন অ্যাপ, ওয়েবসাইট, সেখান থেকে একটা দোকান নিয়ে নিল উইদিন 1 year 2 years, এটা তুমি বলছিলে, তখনও তো ব্যবসা দাঁড়ায়নি। তখন তো অনেক সময় হয় কি, লোকেরা ট্রেন্ডে কেনে, অনেক সময় লোকেরা ইনফ্লুয়েন্সড হয়ে কেনে, কিন্তু তোমার লং জার্নিতে বিজনেস তখনই সাস্টেন করবে যখন লোকে রেজাল্ট পাবে এবং তুমি পাল্টে যাওনি, সেই ফিলিংটা আসবে। তো এর জন্য একটু ফিনান্সিয়াল ডিসিশনস আমি বলবো পার্সোনালি একটু বুঝে ধরে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে করতে এগাও, কোনো প্রবলেম হবে না। না, কিন্তু ভারতবর্ষের তো এই মুহূর্তে স্টার্টআপের বাজার মোটামুটি ঠিকই আছে। তো তোমরা ডু ইউ কনসিডার ইউরসেলফ আ স্টার্টআপ? ইয়েস, উই ডু কনসিডার আওয়ারসেলভস আ স্টার্টআপ কোম্পানি, কিন্তু আমরা কিন্তু পুরোটাই সেলফ ফান্ডেড। সেলফ ফান্ডেড? হ্যাঁ, ইউ আর ডেট ফ্রি, ধার নেই কোনো? না না না, আমরা এর জন্যই, আমার যেহেতু আইডিয়া ছিল আস্তে আস্তে এগোবো, স্ট্রং অ্যান্ড স্টেডি ভাবে এগোবো, তাই আমার কোনোদিন এক্সটার্নালি কোনো ওরকম দরকার পড়ে না। নাকি বাড়ির লোক টাকা দিয়েছে? না, ব্যবসাটা কি নিজের পুরোপুরি নিজের পয়সায় করে? এইটাই তুমি বলছি, হাউ ইট হ্যাপেন্ড আই অনলি ডোন্ট নো। ফ্রম ওয়্যার ডিজাইনার সোপস থেকে শুরু করে নাও উই হ্যাভ এন্টায়ার লাইন, ইটস ওয়ার্কিং, রিপিটেড ক্লায়েন্টস, এবং ক্লায়েন্টসরা খুব পছন্দ করে বিকজ উই লিসেন টু দেম। আচ্ছা, ভালো বলুক খারাপ বলুক আমরা শুনি, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, এবং 100% ক্লায়েন্টসরা না থাকলে আমরা এখানে থাকতামই না। তো ক্লায়েন্টস যা বলে সেটা আমাদের কাছে সবসময় টপ প্রায়োরিটি। তো আমরা স্লো অ্যান্ড স্টেডি ব্যাপারটা করেছি। অনেক ব্র্যান্ড হয়তো অনেক ইনভেস্টমেন্ট নিয়ে অনেক দূরে চলে গেছে, অনেকে হয়তো অনেক ভুল ডিসিশন নিয়ে স্টপ হয়ে গেছে, কিন্তু আমরা ডেট ফ্রি আরামসে কাজ করছি অ্যান্ড উই আর হ্যাপি উইথ ইট। কত মানুষ তোমাদের প্রোডাক্ট ব্যবহার করে এখন? এখন তো 10-15,000 প্লাস হয়েই গেছে। এবার এটা হ্যাঁ, মানে একটা রাফ এস্টিমেট। আমরা প্রচুর অফলাইন এক্সিবিশনসও করি, সেখানে তো আরোই মানে আরো মানুষজন কানেক্টেড। কিন্তু যদি এই যে বলছো তুমি 10-15 হাজার মানুষের জন্য এই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই পুরো ব্যাপারটার পুরো ইনভেস্টমেন্টটা কিভাবে অর্গানিক্যালি এসছে? মানে তুমি নিজের পকেট থেকে? হ্যাঁ, মানে আমি শুরুর দিকে যে প্রফিটটা হতো আমি পুরোটাই রিইনভেস্ট করেছি। হ্যাঁ, সেইটা করে করে আমি আজকে এই জায়গাটা এসেছি। মানে তুমি যদি প্রফিটটা পুরোটা রিইনভেস্ট করে থাকো, তাহলে সেই সময় নিজের খরচা চালাতে কি করে? বেসিক ঘরের যে খরচাপাতি সেটা তো আই হ্যাড মাই ফ্যামিলি, তো সেইটা বাকি তো মানে আমার ফ্যামিলি সাপোর্ট কতটা ম্যাটার করেছে? ফ্যামিলি কতটা সাপোর্ট করেছে তোমার এই ডিসিশনকে? তুমি আগে কি করতে সবচেয়ে বড় কথা? এর আগে মানে আমি বেসিক্যালি সাইকোলজিস্ট, সো আমি সাইকোলজি ব্যাকগ্রাউন্ডে। তো আমার সবসময় মানে নতুন কিছু ট্রাই করা, আমি এখনো ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে পড়াশোনা করি। মানে আমি এবার আমার ফিল্ডেও পড়াশোনা করি, অন্যান্য ফিল্ডেও কিন্তু খুব ইন্টারেস্টেড। তো ওইখানেই মানে আই ওয়াজ দেয়ার। আর দেন এটা একটা হবি হিসেবে শুরু হলো, দেন লকডাউন হয়ে গেল, লকডাউনের সময় পেলাম, তো ঠিক আছে এখন তো কোনো এক্সিবিশনস বা কিছু করা যাবে না, একদম কোর্স যখন ক্লায়েন্ট চাইছে তখন আই গট দ্য টাইম টু টেক আপ দ্য কোর্স, ফিনিশ ইট, অ্যান্ড দেন ওই 2 বছর আমি পুরো একদম পিস অফ মাইন্ডে কাজটাকে নিয়ে এগিয়ে যেতে পেরেছি। এবং মানে সাইকোলজিস্ট থেকে ইউ টার্নড ইনটু এন্টারপ্রেনিউর এবং ইউ স্টার্টেড ওয়ার্কিং অন আ বিউটি লাইন, বিউটি প্রোডাক্ট লাইন, হুইচ ইজ অলরেডি আ স্যাচুরেটেড মার্কেট, বাট ইউ স্টিল চোজ। কেন? মানে ওয়াই বিউটি প্রোডাক্টস? এবং মানে এই যে
কি বলবো, এই যে পার্টিকুলার ইনটু দিস মিক্সিং দিস ইনটু দ্যাট অ্যান্ড দ্যাট ইনটু দিস, এই যে পুরো বিষয়টা, দিস ইজ ভেরি ইউনিক। মানে এটা সবাই চট করে না চেষ্টা করে না, মানে এটা তো কেমিস্টের মতো, মানে সেই অর্থে তোমার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড তো নয়। এইটা যদি আমি এবার মানে সবাইকে মানে একটা ফানি স্টোরি বলি, সবাই হাসতে শুরু করে দেবে। মানে যদি স্টোরিটা কিন্তু অনেক বছর আগে যাচ্ছে। অনেক বছর আগের? মানে হ্যাঁ, মানে এইটা কিন্তু আমার চাইল্ডহুড গেম ছিল। চাইল্ডহুড গেম ছিল? হ্যাঁ, মানে ছোটবেলায় লোকেরা আমার থেকে সবকিছু তুলে তুলে দূরে দূরে রাখতো। মানে এই কেমিস্ট্রির হাতে পড়লেই বডি লোশনের সাথে এই ক্রিম, ওই ক্রিমের সাথে ওই ক্যাপসুল, জলে গুলে এভরিথিং আই ইউজ টু ডু। মানে সবাই ভয়তে থাকতো, মানে আমাকে কেউ মানে চোখের আড়াল করতো না, সামথিং উইল বি হ্যাপেনিং। মানে একবার আমি এত মানে এক্সপেরিমেন্টে চলে গেছিলাম ছোট্টবেলায়, হামাগুড়ি দিয়ে লঙ্কা জলে গুলে সে লঙ্কা দিয়ে মুখ ধুচ্ছি। অ্যান্ড দেন আর কিছু বললাম না, তারপরে কি হয়েছিল। তারপরে কি হয়েছিল সেটাই তো জানার। তারপরে আর কি, মুখ লাল হয়ে চিল্লাম ইন্ডিয়ান এভরিথিং। সো শুরুটা অ্যাজ আ হবি আমি বললাম, মানে একদম ছোটবেলা থেকে ওই মেশাতে ভালো লাগতো। এবার তারপরে বড় হয়ে তো মেশামেশি ভুলে গেছি, এবার তারপরে যে মেশামেশিতে জীবন হয়ে যাবে আমি কি করে। সত্যজিৎ রায়ের আমার ফেভারিট ক্যারেক্টার ফেলুদা, তোমার ফেভারিট ক্যারেক্টার? শঙ্কু। হোয়াট এলস? সত্যি ভীষণ ইন্টারেস্টিং। শঙ্কু, বোঝাই যাচ্ছে। আচ্ছা তুমি বলো যে আমরা সাধারণভাবে ওভার দ্য কাউন্টার যে সমস্ত প্রোডাক্টস ইউজ করি, দোজ আর মোস্টলি কেমিক্যাল বেসড প্রোডাক্টস। তার সঙ্গে তোমার হ্যান্ডমেড প্রোডাক্টসের তফাৎ কি? লোক কিনবে কেন বলো তো? আমি ধরো 10 বছর ধরে একটা জিনিস ব্যবহার করছি, সেটাতে আমার লাভ হচ্ছে কিনা জানি না, ক্ষতিও হচ্ছে না, তাহলে হঠাৎ সেটা ছেড়ে আমি তোমার প্রোডাক্টটা কিনবো কেন? এর জন্য কিনবেন কারণ যদি আপনি একটু মার্কেট অবজার্ভ করেন, আমাদের ছোটবেলায় যেসব ব্র্যান্ডগুলো শুধু বডি লোশন, শুধু ক্রিম, একটা দুটো প্রোডাক্টের বেসিসে চলতো, এখন তারাও কিন্তু সিরাম বানাচ্ছে, আমরা কিন্তু দেখতে পারি। একদম যেটা আমাদের হাউস হোল্ড নেম ছিল যে ব্র্যান্ডসগুলো, তারাও এখন মাল্টিপল টাইপস অফ ফেস ওয়াশ, সিরামস, ক্রিমস তার মধ্যে যাচ্ছে, বিকজ মার্কেট কন্টিনিউয়াসলি ইভলভ করে যাচ্ছে, লোকেদের নিড বাড়ছে। আগে আমাদের এত বেশি সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, ঘুরতে গেলে তার একদম ইনস্টাগ্রামেবল পিকচার্স, এত দাবি ছিল না। এখন যেমন দাবি বাড়ছে, প্রয়োজন বাড়ছে। আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, এই বিজনেসে থেকে, রেজাল্ট। যখন লোকেরা মানে জাস্ট ওই সেলিব্রিটি এসে কি বললো, সেই সেলিব্রিটি এসে কি বললো, এর ইনফ্লুয়েন্সে আপনি একটা প্রোডাক্ট একবার কিনতে পারেন, কিন্তু তারপর যখন আপনি দেখছেন যে কোনো রেজাল্ট হচ্ছে না, ওয়াই উইল ইউ কন্টিনিউ? তখনই আমরা আসি। আমাদের প্রোডাক্ট যেহেতু আমরা নিজেরা হ্যান্ডমেড করি, নিজেরা ফর্মুলেট করি, আমরা জানি যে কোন, এবার আমরা যেহেতু নিজেরা কাউন্সিলিং করে মানে কনসালটেশনটাও আমরা নিজেরা দিচ্ছি, তো সেখানে আমরা জানি আমরা কাকে কি সাজেস্ট করছি, মানে তার থেকে প্রবাবলি কি রেজাল্ট ডিরাইভ হবে। তো ক্লায়েন্টরা রেজাল্ট না দেখতে পারলে সে ব্র্যান্ডের কাছে যাবে না, রেজাল্ট দেখতে পাচ্ছে তাই আমরা আছি। এই মার্কেটটা এত বড় এবং সেই সঙ্গে এত বড় বড় বিগ শার্কস আর প্লেইং, সেইখানে তোমাদের মার্কেট ক্যাপ বা মার্কেট শেয়ার কতটুকু হতে পারে? আমাদের মার্কেট শেয়ার, আমি এটা মানতে কোনো নারাজ নেই যে ছোট, কিন্তু আছে। মানে কার মার্কেট শেয়ার আছে? যারা হ্যান্ডমেডই পছন্দ করে। ও, তাদেরকে একটা স্পেসিফিক আলাদা নিশ আছে? হ্যাঁ, আমাদের ভিউয়ার্সরা কমেন্টে প্লিজ বলুক কারা কারা হ্যান্ডমেড লাভার্স। কিন্তু হ্যান্ডমেডে কিন্তু আছে, তারা হ্যান্ডমেড ক্লোদিং পছন্দ করে, হ্যান্ডমেড ঘর সাজানোর জিনিস পছন্দ করে। এখন দেখবেন পটরি ক্লাসেস অনেক বেড়ে গেছে, তারপর পেইন্টিং ক্লাসেস অনেক বেড়ে গেছে, লোকেরা নিজেরাও অনেক সময় ক্রিয়েট করে নিজের ঘর সাজাতে বেশি পছন্দ করছে। মানে বিদেশে সেটা হয় আমি জানি, এখন এখানেও কিন্তু খুব ভালোভাবে এসছে, লোকেরা কিন্তু প্রচন্ড হ্যান্ডমেড পছন্দ করছে। আমাদের ইন্ডিয়ায়, পশ্চিমবাংলায় এত ধরনের আর্ট আছে, এত আমাদের এথনিক এত কিছু আমাদের দেওয়ার আছে, লোকেরা সেটা কিন্তু খুব পছন্দ করে। এবং তেমনি আমাদের হ্যান্ডমেড স্কিন কেয়ারের জন্য হ্যান্ডমেড স্কিন কেয়ার লাভার্স আর অলসো দেয়, যারা কিন্তু হ্যান্ডমেড স্কিন কেয়ার ইউজ করতে পছন্দ করে। আর অলসো যারা ওই অন্য ব্র্যান্ডসের দ্বারা একটু মনে ব্যথা পেয়েছেন, তারা একদম ফাইনালি যখন সব রাস্তা বন্ধ, তখন একবার দেখি ইউজ করে হ্যান্ডমেড। কিন্তু এইটা আমরা দেখেছি, যদি কেউ ইউজ করে দে স্টিক উইথ আস। বাজার চলতি যে কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো, সেগুলো হচ্ছে তোমাদের প্রোডাক্ট ভালো কেন? ওয়াই? যেহেতু আমরা কোনো প্রোডাক্ট ওরকম পাইল করে স্টক করে রেখে বিক্রি করি না। ও, করো না? না, আমরা কিন্তু মোস্টলি যা বানাই একটু ফ্রেশ বানিয়ে বানিয়ে
কিন্তু তোমার তো 15,000 ক্লায়েন্টেল, তেমন 15,000 বক্সেস। 15,000 ক্লায়েন্ট তো আর আজকে একদিনে তো আর অর্ডার করছে না, 15,000 তো স্প্রেড করে অর্ডার করছে। তো আমরা মোটামুটি তো অ্যাপ বা ইনস্টাগ্রামে আমরা একটা বুঝতে পারি, এবং আমাদের কিছু বেস্ট সেলার্স আছে সেগুলো একটু বেশি বানাতে হয়। ওভারঅল কিন্তু আমরা একটু ফ্রেশ বানিয়ে। আচ্ছা, হাউ ডু ইউ গেট দি আইডিয়া যে কোন প্রোডাক্ট কতগুলো বানাতে হবে এবং কোন ওই তো আমাদের যেহেতু অ্যাপ আর ওয়েবসাইট আছে, আমরা তো ট্রেন্ড পুরো ব্যাক এন্ডে তো পুরো বুঝতে পারি না যে কোনটা বেশি। ব্যাক এন্ডে সেই অনুযায়ী তোমরা নাম্বার অফ প্রোডাক্টস বানাও। হ্যাঁ, মানে মোটামুটি। তো হোয়াট আর ইউর বেস্ট সেলার্স? একটা তো তুমি বললে আমরা এতে যেটা ফুড ক্রিমটা ভীষণ ভালো, মানে প্লেয়ার্স যারা তারাও বলেছেন, এবং অনেক বয়স্ক মানুষ যাদের রাত্রে ঘুমের অসুবিধা হয় তারাও বলেছে অনেক রিল্যাক্স লাগে। সো দিস ইজ ভেরি গুড। কি দিয়ে বানানো ফুড ক্রিম? ম্যাগনেসিয়াম অ্যাজ আ কি ইনগ্রিডিয়েন্ট, এছাড়াও বাটার্স আছে, অয়েলস আছে, সেইটা দিয়ে তৈরি। আমাদের প্রত্যেকটা মানে প্রাইস রেঞ্জ ওয়াইজও ইটস ভেরি অ্যাফোর্ডেবল, মানে ইন্ডিয়ানদের জন্য ভীষণ অ্যাফোর্ডেবল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভীষণ নমিনাল। সো মানে কিরকম দামের তোমার প্রোডাক্ট? মানে প্রাইসটা আমি একদম এখানে এরকম ভাবে বলছি না, বাট মোটামুটি স্টার্টিং প্রাইস ইন প্রাইস এরকম স্টার্টিং 150 থেকে শুরু করে ইট উইল গো অ্যারাউন্ড 600 700, মানে সাইজের উপর ডিপেন্ড করে। অ্যাফোর্ডেবল মানে আমরা ওইটাও রেখেছি। এক্সরবিটেন্ট প্রাইসিং তোমরা রাখো না, কারণ অনেক সময় না লোকের থট প্রসেস থাকে হ্যান্ডমেড মানে এক্সপেন্সিভ, দেখবেন একটা কিন্তু হয়। আমারই নিজেরই ছিল একটু আগে অবধি, হ্যান্ডমেড মানে এক্সপেন্সিভ থাকে, কিন্তু ভালো স্কিন কেয়ার তো সবাই ডিজার্ভ করে। আর আমরা যখন মুখে বলছি একটা ভারতীয় ব্র্যান্ড ভারতীয়দের জন্য, তো ভারতীয়দের পকেটের জন্য হওয়াও তো দরকার। একদম। আমি বলছি ভারতীয় টার্গেট করছি একদম ফরেন মানি, সেটা তো হয় না, যাতে আমাদের লোকেরা একটু ভালো স্কিন কেয়ার পায় সেটাই না। কিন্তু ভারতীয় যে বলছো, মানে হ্যান্ডমেড জিনিস প্রচন্ড দাম, আর তোমরা সেই তুলনায় তেমন দামে বিক্রি করছো না। এটার তো কোথাও একটা এই মেসেজও যেতে পারে যে তোমরা সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্টস ইউজ করছো। সেটার জন্য তাকে ইউজ করে দেখতে হবে। সাবস্ট্যান্ডার্ড হলে তো আমরা 4-5 বছর এই বিজনেস সার্ভাইভ করতাম না। আমাদের ভারতবর্ষের নিজস্ব একটা সমস্ত বিষয়ের ভেষজ ব্যবহারের একটা ট্রেন্ড ছিল চিরকাল, এবং আয়ুর্বেদ নিয়ে আমাদের একটা গোটা বিদ্যা আছে যেটা বিভিন্ন ভেষজের বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমাদের বলে। তো তোমরা তোমাদের প্রোডাক্টের মধ্যে কি ভেষজ কোনো কিছু ব্যবহার করেছো কখনো? একদম। আমরা আমাদের ব্র্যান্ডে সবসময় মনে করি আয়ুর্বেদা ইজ মাদার, আয়ুর্বেদার থেকেই সব সলিউশন। এখন যে আমরা যে অ্যাক্টিভ যে অ্যাসিড ব্যাসিড যেগুলো ইউজ করছি হাই এন্ড, তার সব কিছুই মোস্টলি একটা ন্যাচারাল অল্টারনেটিভ আছে। যেমন আমরা বলছি ভিটামিন সি, তেমনি একটা ইনগ্রিডিয়েন্ট কাকাডু প্লাম, এটা এক ধরনের ফল হয় যার মধ্যে ন্যাচারালি আমরা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ভিটামিন সি কিন্তু পাই। আচ্ছা, সো যারা ভিটামিন সি ইউজ করতে চাইছে, যারা ভিটামিন সি ইউজ করছে, আমাদের সেই সেরামও আছে। আর যারা ন্যাচারাল বেস ইউজ করতে চাইছে, আমরা কিন্তু এই বেসেরও প্রোডাক্ট বানাই। সো উই হ্যাভ দ্যাট ভাস্ট অপশনস। ও মানে দু রকম প্রোডাক্টই তোমরা তৈরি করো। কি নাম বললো ওটা আরেকবার? কাকাডু প্লাম বলে একটা হয়, আচ্ছা, একটা ফ্রুট, তার একটা এক্সট্রাক্ট মতন হয়, ওর মধ্যে ভিটামিন সি কন্টেন্ট সবথেকে হাইস্ট, মানে মোর দ্যান এনি আদার ফ্রুট। ওকে। তো সেটারও যেমন সেরাম আছে, ভিটামিন সিও সেরাম আছে। পুরোপুরি আয়ুর্বেদিক না। আমাদের এখনকার দিনে ফাস্ট লাইফস্টাইলের মধ্যে অনেক সময় ফিট খায় না। আচ্ছা, অনেক সময় হয় না একটা ফেস প্যাক আমরা এখন ইনস্ট্যান্ট মনে করি ইনস্ট্যান্ট বার করবো ইউজ করবো, কিন্তু অনেক হেনা বেসড বা ব্রাহ্মী শিকাকাই পাউডার বেস, টাইম কনজিউমিং বা এরকম একটা হয়, বানাতে হবে, রেডি করতে হবে। হ্যাঁ, তো আমি কখনোই বলবো না যে এইটা বেশি ভালো ওইটা বেশি খারাপ। আমার মনে হয় পার্সন ডিফারেন্ট হয়, হেয়ার স্কিন কোয়ালিটি ডিফারেন্ট হয়। আমরা অলমোস্ট সব রকম ইনগ্রিডিয়েন্টসই ইউজ করতে চাই আমাদের ব্র্যান্ডে, মানে আমাদের রেঞ্জের মধ্যে সব রকম ইনগ্রিডিয়েন্টসই থাকে। এবার ইটস আপ টু ক্লায়েন্ট। একদম। যেমন লিকুইড ফেস ওয়াশ আমরা সকলেই জানি, সবাই ইউজ করি লিকুইড নর্মাল ফেস ওয়াশ, তেমনি কিন্তু আমাদের ব্র্যান্ডে পাউডার ফেস ওয়াশও আছে। পাউডার ফেস ওয়াশ? ইয়েস, সার্ফের গুঁড়োর মতো। সার্ফের গুঁড়োর মতন লাগালে সার্ফের মতন রেজাল্ট না, অনেক বেটার। তো সেটা কিন্তু তৈরি হয় একদম ন্যাচারাল পাউডারস দিয়ে। ন্যাচারাল পাউডার একদম। আর যেহেতু যেমন রোজ পাউডার, স্যান্ডেলউড পাউডার, টার্মারিক পাউডার, এইসব দিয়ে। এবার যখন আপনি এটা ইউজ করছেন নর্মাল পোর ওয়াটার জাস্ট লাইক আ ফেস ওয়াশ, এতে আপনার অ্যাডেড বেনিফিট কি পাচ্ছেন? স্কিন ব্রাইটনিং। এভরিডে একটা চন্দন দিয়ে স্নানের তো একটা ব্যাপারই আলাদা, গোলাপ অ্যান্ড চন্দন দিয়ে। সেকেন্ডলি যেহেতু পার্টিকলস আছে, পাউডার যেহেতু, স্কিনটা এক্সফোলিয়েট ভালো হচ্ছে, ট্যান রিমুভে ওটা বেশি হেল্প হচ্ছে। এবার এটা আমাদের ক্লায়েন্টের ওপর, যদি কেউ মনে করে লিকুইড ইউজ করতে চায় তো লিকুইড, যেটা চাইছে এইটা। তো আমরা দুটোকে ব্যালেন্স করে চলছি, আমরা কিছুকে ডিসকার্ড করছি না। আমাদের যেমন ইন্ডিয়ান একদম ইনগ্রিডিয়েন্টস যেমন
আছে, সেটাও যেমন আছে আয়ুর্বেদা বেসড, তেমনি যেমন এখন কোরিয়ান বলুন বা বিদেশি বলুন, খুব স্নেল মিউসিন বা এরকম ইনগ্রিডিয়েন্টস তো খুব, স্নেল মিউসিন বলে একটা হয়, স্নেল মানে শামুক, ওটার থেকে একটা ওরা ইনগ্রিডিয়েন্টস আছে, ওইটা খুব ভালো স্কিনের জন্য। ওটা মেনলি কোরিয়াতেই আমরা ফার্স্ট দেখেছি, মানে ওদের স্কিন কেয়ারে দেখেছি। ওই বেস প্রোডাক্টসও আছে। ওটা কি তোমাদের আছে? হ্যাঁ, আমাদেরও আছে। তো এবার ক্লায়েন্টের ওপর আমরা রেখেছি, যা ক্লায়েন্ট বলবে সে সেটাই নেবে। আগামী 5 বছরে হাউ ডু ইউ see yourself or Miss Madeline as a brand? যেটা আমার এখন ভিশন, আমি সত্যি ভগবানের কাছে চাই সেই ভিশনটা যেন আমি সাথে রাখতে পারি। যেমন পার্সোনাল টাচ, যেটা আমি প্রথমেই বললাম, ক্লায়েন্টসরা কিন্তু আমাদের যে আমরা যেটা হ্যান্ডমেড, এটার কিন্তু একটা এসেন্স আছে, সেটা আমরা হারাতে চাই না। তাহলে আমার মধ্যে আর 5টা ব্র্যান্ডের মধ্যে ডিফারেন্স কোথায় থাকবে? সব তো সে একই হয়ে গেল। সেকেন্ড, অ্যাজ আ এন্টারপ্রেনার, অ্যাজ আ ইন্ডিয়ান, আমার সবসময় মনে হয় এমপ্লয়মেন্ট জেনারেশন আমাদের খুব বড় একটা দায়িত্ব। তো আমি চাই যাতে আরো লোককে আমি চাকরি দিতে পারি, এটা আমার ভীষণ একটা ইচ্ছা আছে। যেমন কে বিউটি বলতে লোকেরা কোরিয়ান বিউটি জানে, তেমনি কখনো কলকাতা বিউটিও যেন জানে, এটাও একটা ইচ্ছা আছে। আর আমরা যাই করি, এটা আমাদের পুরো ব্র্যান্ড, আমার ব্র্যান্ডের সাথে যারা যুক্ত তাদের সকলের কাছে ভীষণ ক্লিয়ার, যা করবে একটা সেবা ভাবের থেকে করো। ইউ মাইট টেকিং মানি, সবকিছুরই তো একটা বিজনেস বা একটা আছে, বাট ডু ইট ফ্রম দিস থট প্রসেস, দিস ইজ আ ফর্ম অফ সেবা অনলি, যে আমি একটা ভালো ন্যায্য জিনিস ঠিকঠাক ইনগ্রিডিয়েন্ট দিয়ে যাতে এটা কাজ করে, সেই একটা মাইন্ডসেটেই বানাবো, somehow it will work. Oh, wow. What are your biggest challenges? বিগেস্ট চ্যালেঞ্জেস তো অফকোর্স, যেটা এখনকার দিনে মার্কেট ভীষণ কম্পিটিটিভ, সেটা বটেই, ভীষণ কম্পিটিটিভ এবং মানে প্রচুর লোক আছে যারা প্রচুর দে আর শাওয়ারিং অফার্স, মানে ইফ ইউ বাই ওয়ান গেট ওয়ান তো অনেকেরই আছে আর কি। এবং অনেক সময় অনেক বড় কোম্পানিও অনেকটা গোডাউন খালি করার তাড়াহুড়োয় বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দেয়, হ্যাঁ, তো বাই টু গেট থ্রি এরকমও চলে, কিন্তু সেই অফার্স গুলো আমরা দিতে পারি না, দাও না। ফার্স্ট অফ অল যেটা বললাম, ওরকম পাইল আপ আমাদের থাকে না। আর সেকেন্ড অফ অল, যেহেতু আমরা প্রাইস রেঞ্জটা এমনিতেই অ্যাফোর্ডেবল রেখেছি আমাদের ক্লায়েন্টসদের জন্য, তো সেখানে আলাদা করে আমাদের ক্লায়েন্টসরাও কখনো ওরকম কোনো বায়না রাখে না, গ্ল্যাডলি দে আর ভেরি হ্যাপি আমাদেরকে ফুল টাকা দিয়েই আমাদের জিনিস কিনতে। তো উই আর ভেরি লাকি ইন দ্যাট প্লেস। হ্যাঁ, আমরা অফার্স রান করি, ডিসকাউন্টস রান করি, বাট নট সামথিং দিস বিগ। তাহলে দেখো, মানে আমি যদি নর্মাল ডেজে পারচেসিং ক্যাপাবিলিটি দেখেও প্রাইস সেট করি এবং তারপরে যদি এরকম ভাবে ব্যবসাটা করি, তাহলে আমি সাস্টেন করব কিভাবে? আমরা কিন্তু অনেকেই দেখি এরকম প্রচুর ব্র্যান্ডস আছে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসে একটা পিরিয়ডে, প্রচুর 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 আমরা দেখি, তারপরে কিন্তু গায়েব। তাদের কিন্তু কোনো অ্যাডস দেখি না, কিচ্ছু দেখি না, দে সিম্পলি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স, বাট কিন্তু আমি সত্যি বলতে, এত এন্টারপ্রেনার যে এখন একটা হাওয়া চলছে, তার মধ্যে যদি আপনি সত্যি বলেন, আমার কিন্তু মোর ইনক্লাইন টু এস্টাবলিশ আ ব্র্যান্ড লাইক বোরোলিন, সফট, ওয়ার্কস, সাস্টেনেবল। ওই আমি করলাম কিছু এন্ড দেন বন্ধ করে ঠিক আছে ওকে বাই, ওরকম আমার অ্যাকচুয়ালি আমার ভিশন না। যার ভিশন ইজ নট রং, এভরিবডি ইজ ওয়ার্কিং নিজেদের মতন করে। সো দিস ইজ, তুমি এটা খুব ভালো। এখন এই মুহূর্তে তোমার সঙ্গে কতজন কাজ করে? প্রায় 10 জন। ও 10 জনের টিম হয়ে গেছে আস্তে আস্তে। তারা তোমাদের সঙ্গে কাজ করে এবং তোমরা গ্রো করছো ক্রমশ। এবং তোমরা কি আর ইউ মেকিং প্রফিট? ইয়েস অ্যাবসলিউটলি। তা না হলে আমরা এই বছরই আমাদের অ্যাপ লঞ্চ করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ। এখন যারা অ্যান্ড্রয়েড ইউজার্স আছে তারা ডিরেক্টলি অ্যাপ ডাউনলোড করবে, বিকজ উই অলওয়েজ ওয়ান্টেড কি আমাদের ক্লায়েন্টরা যেন বেস্ট সার্ভিস পায়, সেটা আমরা যতটা মানে হিউম্যান হিসাবে দিতে পারবো অত দেবো। তাছাড়াও ইনস্ট্যান্ট পারচেস, স্মুথ চেকআউটের জন্য অ্যাপটা অনেক বেটার। সো উই হ্যাভ ডান দ্যাট। সো ক্লায়েন্টসরা চাইছে বলেই আমরা এগোচ্ছি। তোমাদের ইউএসপি যদি বলতে হয়, একটা তো তোমরা হ্যান্ডমেড, আর কোনো ইউএসপি আছে তোমার প্রোডাক্টের? এই যে আমরা যে গাইডেন্স দিতে পাচ্ছি, আর প্রত্যেকটা রেজাল্ট ওরিয়েন্টেড, তার সাথে লোকেরা ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে যে অনেস্ট আমরা নলেজটা দিচ্ছি, যেটা আমার মনে হয় না এখন মার্কেটে কেউ অতটা অনেস্টলি বলছে। মানে যদি কেউ ভিটামিন সি কিনতে চায়, আমার কি, বিক্রি করে দাও, আমার তো হয়ে গেল। বাট আমি যদি তাকে দেখে বুঝতে পারি যে না, এটা তার স্কিনে এখন যাবে না। আমার রিসেন্টলি 22 বা 24 ইয়ার্স, একদম বাচ্চা মেয়ে, খুব ভালো স্কিন, তার একদম বেসিকেই ঠিক থাকবে স্কিন, সে ভিটামিন সি ইউজ করে পুরো এই এরিয়াটা
ফেটে মতন গেছে, মানে সাদা হয়ে গেছে, ঠিক আছে। এবার তার পরিচিত একজন আমার কাছে নিয়ে এসে যে দিদি প্লিজ একটু তুমি দেখো। আই ওয়াজ শকড। আমি তাকে বললাম হোয়াট হ্যাভ ইউ ডান, মানে তুমি কি করেছো যে স্কিনটা এরকম, কোনো প্রবলেম নেই স্কিনে, ও প্রবলেমটা বাঁধিয়েছে। তো বলে আমি তো ভিটামিন সি ইউজ করেছি, স্কুল কলেজে যাই, ভাবলাম যে লাগালে আরো ব্রাইট হবে স্কিন, কিন্তু তার স্কিন ড্রাই ছিল। এবার ড্রাই স্কিনে যখন একটা অ্যাসিড পড়ছে নর্মাল সেন্সে কি হবে, স্কিনটা ওভার এক্সফোলিয়েট হবে, ড্রাই হবে, তার থেকে ফেটে যাবে, উল্টে আরো তো তার উপর সূর্যের কিরণটা পড়লে তো আরো ড্যামেজ হয়ে যাবে না। সো ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা তাকে সেইভাবে গাইড করলাম। এবার আপনি বলতে পারেন যে পাবলিসিটি বা ওই ব্যাপারে অফকোর্স বিগ ব্র্যান্ডস হ্যাভ বিগ মার্কেটিং ক্যাপাসিটিস অর ফান্ডস ফর দ্যাট, উই ডোন্ট হ্যাভ দ্যাট, বাট উই হ্যাভ আ ইথস। আমরা যেইটা বিলিভ করি এবার সেইটা বিশ্বাস করেই আমরা করছি কাজ। হ্যাঁ, এবং তোমাদের যেহেতু কোথাও একটা পুরো জিনিসটার মধ্যে কোথাও একটা কনসিয়াসনেস আছে, কোথাও একটা সারা পৃথিবী সম্পর্কেও কনসিয়াসনেস না থাকলে এই ধরনের একটা প্রোডাক্টের কথা ভাবাই যায় না। তা সেই জন্য আমার মনে হয় তোমরা কি সারা পৃথিবী কিন্তু অনেক রকম জিনিস ফলো করছে এখন, অনেক অফিস হয়ে গেছে এখন পেপার ফ্রি, হ্যাঁ, অনেক কিছু রিসাইকেল করা হচ্ছে। তো তোমরা কি সেটাকে কোথাও মাথায় রেখেছো তোমাদের প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে? একদম। আমি যে পাউডার ফেস ওয়াশের ব্যাপারটা মেনশন করলাম, যেহেতু পাউডার ফর্মে আমরা কিন্তু একটা কাগজের যে জিপলক পাউচ হয় তাতেই সেল করি। কাগজের জিপলক? হ্যাঁ। সো কি ক্লায়েন্ট তার মতন তার রিউজ করতে পারছে, তার কাছে যে অ্যাভেলেবল কন্টেনার্সটা আছে। তো এইটা একটা। অলসো আমরা যে হেয়ার মাস্কটা সেল করি সেটাও কিন্তু আমরা জিপলক পাউচে, হেনা বেস যেহেতু তারা তার মতন ওখান থেকে ইউজ করতে পারছে। অলসো আমাদের একটা কন্ডিশনার প্যাকেজিং এরকম আছে, একটা রিফিল পাউচের মতন, ইজি টু ক্যারি, একদম প্লাস্টিকের ওইটা, কিন্তু ওই থাকে না প্লাস্টিকের পাউচ উইথ আ স্ক্রু ক্যাপ, ওতে কি হচ্ছে আপনারা তাও বলতে পারেন যে এটাও তো প্লাস্টিকই হলো। দেখুন সত্যি কথা বলতে প্লাস্টিক কিন্তু তাও হালকা, গ্লাস আমরা বলি কতটা গ্লাস রিসাইকেল হয়, গ্লাস কিন্তু ভেরি হেভি, ঠিক আছে। বাট প্লাস্টিক থেকে হয়তো অনেক রকমের আমরা বলতে পারি ডিজিজ এই ওই, কিন্তু রিসাইকেল কিন্তু এমন না যে প্লাস্টিক একেবারেই হয় না, সব গ্লাস রিসাইকেল হচ্ছে। হেভি বলে কিন্তু ওইটার কিন্তু ট্রান্সপোর্ট কস্টিং অনেক ডিফিকাল্ট, অনেক ব্যাপার আছে। তো আমরা যেহেতু পাউচে দিচ্ছি, ওটা ইউজ হয়ে গেলে কি হচ্ছে, লেস আরবান পলিউশন। একটা আপনারা কন্ডিশনার নিন একটা ডাব্বায়, আর একটা পাউচে ওয়েস্টেজটা কিন্তু স্পেস অনেক কম নিচ্ছে। এখন আমাদের প্রোডাক্টসের সঙ্গে ডিফারেন্ট স্কিন কেয়ারের ট্রেন্ডও রয়েছে, যেমন অনেক মানুষ ইজ ক্রেজি অ্যাবাউট কোরিয়ান স্কিন কেয়ার, অনেক মানুষ মানে কোরিয়ান গ্লাস স্কিন তো ইজ লাইক, মানে সবাই বলছে কোরিয়ান গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিন। অনেকে জাপানিজ বিভিন্ন প্রোডাক্টস ব্যবহার করছে। তো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে এই যে দুটো আলাদা দেশে তাদের যে প্যাটার্ন অফ স্কিন এবং তাদের স্কিনের জন্য তৈরি হওয়া বিভিন্ন থিওরি অফ বিউটি প্রোডাক্টস অর তাদের স্কিনের নারিশমেন্টের জন্য যা যা প্রয়োজন, আমাদেরও কি তাই প্রয়োজন? ভারতবর্ষে কি সেই একই রকম ব্যাপারটা চলতে পারে? অ্যান্ড আমি যেটা শুনেছি যে কোরিয়ান যে গ্লাস স্কিনের জন্য যে কোরিয়ান প্রোডাক্টস দেওয়া হচ্ছে সেটা নাকি মাল্টিপল লেয়ারিং করতে হয়, এবং সারাদিনে মানে 2 ঘন্টা 3 ঘন্টা ওই লাগাতেই বেরিয়ে যাবে। তো সত্যি কি আমাদের পক্ষে ওই কোরিয়ান স্কিন বা কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস কতটা অ্যাপ্লিকেবল, কোরিয়ান এবং ডেফিনেটলি জাপানিজ, এবং এই যে ট্রেন্ডটা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? ফার্স্ট অফ অল কোরিয়ান স্কিন যে মানে স্কিন যেটা আমাদের কাছে ডেমনস্ট্রেট করা হয় তাদের কিন্তু ন্যাচারালি খুব ভালো স্কিন, তাদের ডায়েট আমাদের থেকে ডিফারেন্ট, তাদের এনভায়রনমেন্টাল যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা কিন্তু একদমই আলাদা, প্লাস জিন্সও তাদের একদমই আলাদা। তো এইটা আমাদের মাথায় রেখে, এই রিয়েলিস্টিক ইনসাইটটা মাথায় রেখে কিন্তু আমাদের জার্নিটা শুরু করতে হবে। সেকেন্ডলি কোরিয়ানে যে কি ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করা হয় ওইটা খুব ভালো, যেমন এই যে আমি স্নেল মিউসিন একটা কথা বললাম বা এরকম টাইপের, ওখানে নতুন নতুন নানা রকমের অ্যাসিড এইসব নিয়ে কাজ করা হয়, which is very good. কিন্তু অনেক সময় আমাদের কাছে না একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস হয়ে যায় যে ওইটা ইউজ করলেই ওইটা হবে।
সেকেন্ড অফ অল নতুন নতুন যেহেতু ইনগ্রিডিয়েন্ট আসে, অনেকে স্যুট করে অনেকে স্যুট করে না, রাইট। বিকজ সেন্সিটিভিটি কার কিসে আছে সেটা তো আর কোরিয়ান বলে 100% সবাই স্যুট করবে এটা তো কখনোই হয় না, কোনো ব্র্যান্ডকে বলতে পারে না, রাইট, এটা একটা মিথ্যা কথা হবে। অ্যাবসলিউটলি। সো অলসো কোরিয়ান যে ক্লাইমেটিক কন্ডিশনের সময় তৈরি হয় যে ক্রিমগুলো জাপানে, এখানে যেহেতু একটু গরম, একটু না মানে কিছু 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 ক্লায়েন্ট আমাদের বলে যে হেভি ফিল হয়, একটু আনকমফোর্টেবল লাগে, হতে বাধ্য, খুব গরম এখানে। সো সেক্ষেত্রে আমরা ভীষণ ইন্সপায়ার হই কোরিয়ান জাপানিজ স্কিন কেয়ার থেকে, দে আর ডুইং আ ফ্যাবুলাস জব, আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি, কিন্তু আমরা সেইগুলো নিয়ে আমাদের এখানের ক্লাইমেট, এখানে টেম্পারেচার, এখানে স্কিন কেয়ার হিসাবে আমরা ওটাকে তৈরি কিন্তু করি। তো সেক্ষেত্রে এমন কিছু না যে 100% পিপল আর গোয়িং টুয়ার্ডস কোরিয়ান প্রোডাক্টস। আমারই নিজের না মানে খুব খুব নিশ না হলে সে কোরিয়ান না, আমি শোনেন আমিও বেসিক্যালি এই ধরনের এপিসোড করার আগে, পড়াশোনা করার আগে আমি জানতামই না, কোনোদিন নাম শুনি কোরিয়ান গ্লাস স্কিন নাকি, ভীষণ ভীষণ মানে হোয়াট ইজ এ গ্লাস স্কিন, মানে একদম পারফেক্ট, হ্যাঁ ভীষণ প্লাম্পি গ্লোই হাইড্রেটেড যে স্কিন, যেটা আপনি বললেন যে এতগুলো স্টেপসে হয়, এবার তার রেজাল্টে এইটা পাওয়া যায়, ভীষণ প্লাম্পি গ্লোই হাইড্রেটেড এবং বলে কোনো স্পট থাকবে না, স্পটলেস। এবার দেখুন ইন্ডিয়ানসরা তো ন্যাচারালি একটু পিগমেন্টেড, হ্যাঁ মানে, এবং যাদের কথা বলা হচ্ছে তাদের ন্যাচারালি স্কিনটা অনেক বেশি টাইট এবং অনেক দেরি করে তাদের বার্ধক্য আসে, একদম সেটাই তো, এক্সপেকটেশনস একটা ডিফারেন্স। সো বাকি ওরাও সাস্টেন করছে, আমরাও সাস্টেন করছি, ওরা ওদের মতন করে, আমরা আমাদের মতন করে। আচ্ছা, তুমি ব্যবসা করছো এবং বাঙালিদের সম্পর্কে একটা কথা খুব চালু আছে, বাঙালির ব্যবসা হয় না। বাঙালি ভীষণ যদি এডুকেটেড হয়ে যায়, ইন্টেলেকচুয়াল বা ট্যালেন্টেড বা ইন্টেলিজেন্ট হলে তারা চাকরি তো করেই, অনেকে বিদেশে চলে যায় চাকরি নিয়ে, বাঙালির ব্যবসা হয় না। 2 নম্বর হচ্ছে আর একটা পারসেপশন হচ্ছে, যদিও এখন সেটা অনেকটাই পাল্টে গেছে এবং আমি সেটা একেবারেই বিশ্বাস করি না, তবু বলে মেয়েদের দ্বারা ব্যবসা হয় না। তাহলে তুমি বাঙালি মেয়ে এবং সুন্দরী, হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু লঞ্চ ইয়োর প্রজেক্ট মিস মেডেলিন, এই ব্যবসাটা চালানো বা ব্যবসাটা শুরু করা থেকে আজ অবধি কি কি অসুবিধে হয়েছে বলে তোমার মনে হয়? প্রথমে আমি এটাই বলবো, যেটা আপনি বললেন যে শিক্ষিত হয়ে গেলেই সে চাকরি করবে, এইটা একটা আমাদের স্টিরিওটাইপিক মেন্টালিটি। সো যখন প্রথমে আমি শুরু করি, আমি না এটা খেয়াল করতাম যে লোকেরা ঠিক বুঝতে পারছে না, বা লোকেদের এরকম একটা থট প্রসেস ছিল যে কেন করছে, বাঙালিদের এরকম একটা থিঙ্কিং, লোকেরা ব্যবসা তখন করে যখন আদারওয়াইজ তাদের দ্বারা কিছু হয় না। ইট ইজ অ্যাবসলিউটলি ফলস। যারা নিজের ব্যবসায় নিজের মালিকের মতন জীবনযাপন করতে চায় তারা বিজনেস করবে, যারা নিজের দেশের জন্য অ্যাজ এ এন্টারপ্রেনার, যেটা আমি বললাম, এমপ্লয়মেন্ট জেনারেট করতে চায় তারা ব্যবসা করবে, আর যারা একটা চেঞ্জ আনতে চায় তারা ব্যবসা করবে। আমি যেমন এই বিজনেসের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস সৃষ্টিও করতে চাই, অলসো ফিউচারে যারা এই বিজনেসে আসবে তারাও যেন আমার থেকে দেখে কিছু শেখে। যেটা আমি বললাম, আমরা কোনো লোন নিই না, আমরা নিজের প্রফিটটাই রোল করে করে আমরা সাস্টেন করার চেষ্টা করছি। এইটা করলে কিন্তু অনেক রিল্যাক্স ওয়েতে ব্যবসাটা এগিয়ে যাওয়া যায়। আর বেঙ্গলিজদের নিয়ে যে একটা চিন্তাধারা আছে সেটা সত্যিই আছে, পার্শিয়ালি ট্রু আমি বলবো। বাঙালিদের সব থেকে বেশি ব্যবসা করলে জাজ করে নিজের লোকেরা। আমি তো বাঙালি, আমি তো ব্যবসা করি, কলকাতায় করি, বেঙ্গলে করি, আমার তো ক্লায়েন্টস মেজরলি বেঙ্গলি। কিন্তু তোমাকে কি তোমার নিজের লোকেরা জাজ করেছিল? জাজ করেনি, কিন্তু তেমনও কোনো মানে মানে মাথায় করে নাচা বা ভীষণ একটা এনকারেজ করা তেমনও না। প্রচুর প্রোডাক্ট কিনে নিয়েছিল তোমার প্রথম দিকে? না না, তেমন কিছুই না। মানে এমনও না যে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, আর এমনও না যে তারাও খুব উদ্যোগী ছিল যে এই করতে। দেখো, তুমি তোমার ব্র্যান্ডটা তো আর কোনো ভিক্ষার পাত্র নয় যে কেউ কিছু কিনে নি তোমার চলে গেল। তোমার ক্যাপাবিলিটি আছে, তুমি তোমার ক্লায়েন্ট বেস তৈরি করেছো। এবার যেমন বাকি লোকেরা অ্যাট্রাক্টেড হবে, আসবে, নেবে, আমি আমার পরিজন বন্ধু বান্ধবকে সেইভাবেই দেখি। তারাও যদি অ্যাট্রাক্টেড হয়, ওয়েবসাইট ওপেন আছে, গিয়ে পারচেজ করে না। মানে তুমি পুশ সেল করো না? না, পুশ সেলটা আমরা করি না। এক্ষেত্রে আমরা দেখেছি ক্লায়েন্টরা না একবার কিনে নিলেও
পরের বার রিটার্নে আসে না। কিন্তু আমরা যদি একটা ফ্রি অ্যাক্সেস দিই যে আপনি নিন না, আমি আপনাকে সাজেস্ট করে নিলাম, আপনি যেমন কমফোর্টেবল তেমনি নিন, লোকেরা ইউজ করে বেনিফিট পেয়ে পরের বার ঘুরে আসে। যেহেতু আমাদের নিজের প্রোডাক্টসের ওপর এফিসিয়েন্সির ওপর ভরসা আছে, আমরা ওই একবারে সেল করলাম প্রফিট তুলে নিলাম সেটা এম করি না। রাদার উই ট্রাই টু এস্টাবলিশ আ ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ উইথ আওয়ার ক্লায়েন্টস। যেমন কমফোর্টেবল আসবে, যেমন কমফোর্টেবল নেবে আবার আসবে। সো আমরা কিন্তু এর জন্য রিপিটেড ক্লায়েন্টস প্রচুর দেখি। এরকম কোনো মোমেন্ট এসেছিল এই ব্যবসার ক্ষেত্রে যখন মনে হয়েছিল না আর পাচ্ছি না, আর সম্ভব নয়? না, কিছু কিছু মোমেন্টে সত্যিই হয়। যখন আমি প্রচণ্ড ইনস্টাগ্রামে দেখি ওই যে প্রচুর সেল চলছে, এই সেল চলছে, তখন তো কোথাও গিয়ে আমারও হিট করে যে এই ব্যাপারটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর তার যে কারণ আমার এটা দেওয়া সম্ভব না, কারণ এটা আমরা বানাচ্ছি, আমার টিম আছে। থার্ড পার্টি নিয়ে যদি আসতাম তাহলে আমার সেল করে জাস্ট স্টোর রুম ফাঁকা করা আমার এম থাকতো। কিন্তু এখন আমার এই বিজনেসে আমার তো শুধু সেইটা এম নয়। আর যেহেতু আমি একজন মহিলা, তারপরে যেটা তুমি আরো কিছু বললে অ্যাডজেক্টিভস, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঠিক একদম শুরুতে যখন এত ওম্যান এন্টারপ্রেনারশিপ এত প্রমিনেন্ট হয়নি, তখন যখন আমরা মার্কেটে যেতাম জিনিস তুলতে, অনেক সময় মনে হয়েছে যে মহিলার সাথে খুব একটা ব্যবসা করতে কমফোর্টেবল নই। আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা বলছি না, বাট এরকম কিন্তু আমরা শুনেছি। মানে কোনো প্যাকেজিং কোম্পানিতে বা কোনো র মেটেরিয়ালস তার সাথে ডিল করছি, ওরা বলতোই যে ওমেনের সাথে না আমরা খুব একটা কাজ করতে চাই না, মানে ইট ওয়াজ ভেরি কমন ফর দেম। এবার সেখান থেকে ব্যবসাটাকে দাঁড় করিয়ে এরকম একটা পরিচিতি পেয়ে এই জায়গাতে এসে, মানে এখন তো জিনিস আমাদের বাড়িতে আসে, লোকেরা আমাদের ফোন করে র মেটেরিয়ালস এন্ড এভরিথিং নিয়ে ডিল উইথ আস। আর অলসো কলকাতা দ্য প্রমিনেন্ট ব্যাংকস, তাদের ট্রানজাকশন, নাও আই ডোন্ট হ্যাভ টু গো টু দ্য ব্যাংকস, দে কাম। সো যখন আমি ওটা শুনেছিলাম তখন আমি না একটা, মানে দেখো আমরা তো একটু প্রোটেক্টিভ বেঙ্গলি বাড়িতে বড় হই, এই ব্যবসায় যে একটা রুট কথা বা একটা এই টাইপের কথা আমাদের খুব একটা শোনা অভ্যাস নয়। তখন যখন মার্কেটে গিয়ে শুনি যে একটা বায়াসনেস জাস্ট বিকজ আই এম আ উম্যান, তখন না ওইটা কোথাও কি একটা জেদ চেপে যায় যে এবার তো তুমি বাকি আরো যে যে aspects গুলো আছে, you people will be contacting me and will try to establish, will try to take my business account for example. ব্যাংকে তো থাকে কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে একটা, এই যে এখানে শিফট করুন, আমরা এই বেনিফিটস গুলো দিচ্ছি and everything. So অন্যান্য স্টার্টআপের সঙ্গে তোমার ব্যবসার তফাৎ কোথায়? তফাৎ এইটাই যে অন্য স্টার্টআপ প্রচন্ড ফান্ডিং এর উপর বেস করে থাকে, বিকজ দে ওয়ান্ট টু রিচ ভেরি হাই ভেরি কুইকলি। এবং সেটা যদি আমরা একটু কাছ থেকে অবজার্ভ করি, যেমন একটা স্টার্টআপের একটা ট্রেন্ড আছে উইচ ইজ গুড, অনেক স্টার্টআপ কিন্তু বন্ধও হয়ে যায় বিকজ তারা যে অ্যামাউন্ট অফ মানিটা নিচ্ছে ইনভেস্টার্সদের থেকে, তারা কিন্তু আগেই একটা ল্যাভিশ অফিস স্পেস, প্রচুর এমপ্লয়িজ, মানে এমন এমন জায়গায় ইনভেস্ট করছে যেখানে পুরোটা নাকি কোনো জায়গায় গিয়ে মনে পুরোটা ইলিউশন, যে একটা ভীষণ বিজি ফিল করছি, আমি একটা বস হিসেবে ফিল করছি। আমরা কিন্তু এখনো অবধি আমাদেরকে অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, স্টোর আছে, এটা আমাদের মানে স্টোর রুম আছে জিনিসপত্র রাখা অ্যান্ড এভরিথিং, কিন্তু আমাদের বেশিরভাগ এমপ্লয়ি যারা আমাদের অনলাইনে ধরুন যে অ্যাপ মেনটেন করছে, যে ক্লায়েন্টের সাথে, তাদের সব ওয়ার্ক ফ্রম হোম। আমরা এর জন্যই সাস্টেন করতে পারি হ্যান্ডমেড বিজনেস হয়েও, বিকজ আমরা প্রপার মানিটাকে ইউটিলাইজ করেছি। শো অফ বা লোককে দেখানো কত বড় অফিসে যাচ্ছি এই ওই, সেখান থেকে সাইডে গিয়ে ঠিকঠাক লোককে এমপ্লয়ি দেওয়া, যেটা ওয়ার্ক ফ্রম হোম সেটা ওয়ার্ক ফ্রম হোম, যেটা ফিজিক্যাল সেটা ফিজিক্যাল, সেইভাবে আমি ডিভাইড করে কাজটা করছি। তো সেখানে এইটা একটা ভীষণ ভালো, যদি ফিউচারে কেউ বিজনেস করতে চায় তারা কিন্তু এই আইডিয়া নিতে পারে। আগেই লোক দেখানো বা পিকচার সোশ্যাল মিডিয়াতে বুম করার থেকে টাকা ঠিক জায়গায় ইনভেস্ট করো, দরকার পড়লে লোনটা একটু কমই নাও। তো সেই আন্দাজে তোমাদের কিন্তু অনেক আরামসে ডেট ফ্রি থাকলে না অনেকটা রিল্যাক্সে কাজটা করা যায়। এমন কোনো প্রোডাক্ট আছে যেটা তুমি এখনো ডেভেলপ করোনি কিন্তু করতে চাও, তোমার ড্রিম প্রোডাক্ট যদি বলি? ড্রিম প্রোডাক্ট থেকে বড় ড্রিম মেশিনারি। ড্রিম মেশিনারি, হ্যাঁ, মানে যেহেতু আমরা অনেক পুরোটাই হ্যান্ডমেড বানাই, তো এখন অবধি ঠিক আছে, এইটা এমন কিছু না যেটা না হলে চলবে না, কিন্তু মেশিনারি আমি এই সেন্সে বললাম যে এখন না মানে কোরিয়ান বা ওইসব জায়গায় ভীষণ ফ্যান্সি প্রোডাক্ট তৈরি হয়, জেল অ্যান্ড ক্রিম,
জেলের মধ্যে ড্রপস ডিফারেন্ট টাইপের, ওইটা কিন্তু পুরোপুরি হ্যান্ডে করা যায় না, ওইটার জন্য মেশিন দরকার পড়ে। সো যদি আমরা আরো বেশি মানে মেশিন আনতে পারি ওরকম বিদেশ থেকে অল, সেখানে আমরা অনেক বেশি ফ্যান্সি, অনেক বেশি অ্যাডভান্স, আরো বেশ বেটার লুকিং প্রোডাক্টস বানাতে পারবো, উইচ ইজ ভেরি অনেস্টলি হ্যান্ডমেডে ওই কাজটা করা যায় না। ওকে, অন দ্যাট নোট, অল দ্য বেস্ট টু ইউ। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনাদের তো বলাই আছে, খুব ইন্টারেস্টিং কমেন্টস করুন। যদি আপনাদের আজকের এপিসোড ভালো লেগে থাকে, যদি খারাপ লেগে থাকে তাহলেও জানান। বেস্ট 3টে কমেন্ট আমরা বেছে নেবো, সেই 3 জনের কাছে আমরা পৌঁছে দেবো মিস মেডলিনের গিফট হ্যাম্পার। আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আরো বেটার গেস্টদের আমরা নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। আর আমাদের একটু লিখে টিখে জানান তো কাদের সঙ্গে পডকাস্ট আপনারা দেখতে বা শুনতে চাইছেন। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।